পরে আয়ো তুমি এবার। আসসালামু আলাইকুম। বরুড়া ভার্চুয়াল স্কুলে, কুমিল্লা বরুড়া ভার্চুয়াল স্কুলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আমি গত ক্লাসে একাদশ বিজ্ঞানের একটা অংশ, একাদশ অধ্যায়ের জটিল একটা বিষয়, যেটি আমরা অনেক সময় নিজেরাও বুঝে পড়তে পারি না, সেরকম একটা বিষয় আলোচনা করেছিলাম। ক্রোমোজোমের গঠন বা ডিএনএর গঠন, তারপর জেনেটিক বিশৃঙ্খলা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তার পরবর্তী একটা অংশ, যেটি আরও একটু জটিল আমাদের কাছে লাগে, সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। এই জেনেটিক্যাল বিষয়গুলো ডিএনএর ভেতরের বিষয়গুলো নিয়ে যে আলোচনা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন কাজ করে। তো এই জোড়া জিনের মধ্যে কিছু থাকে প্রকট এবং প্রচ্ছন্ন জিন। যে জিনগুলো তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে এদেরকে আমরা বলি প্রকট, এবং যারা বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে না তাদেরকে বলি আমরা প্রচ্ছন্ন জিন। এই যে জোড়া জিন, এই জিনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই জিনের বৈশিষ্ট্য পরিবর্তনের ফলে, অর্থাৎ ডিএনএতে কোনোভাবে যদি মিউটেশন ঘটে বা এর পরিবর্তন ঘটে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেগুলো আমরা জেনেটিক বিশৃঙ্খলায় আলোচনা করে এসেছিলাম। অর্থাৎ সব জিনগুলোই যে আমাদের জন্য মঙ্গলজনক তা কিন্তু নয়। অনেক জিন আছে যেগুলো আমাদের জন্য খুব মঙ্গলজনক নয়। তো এই জিনগুলোর পরিবর্তন ঘটানো কি সম্ভব কিনা, বা এগুলোকে কোনোভাবে পরিবর্তন ঘটিয়ে কোনো কিছু করা যায় কিনা, সেটি নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই কাজ করে আসছেন। তো আজ আমরা এটা নিয়ে, এই টপিকের উপরেই একটি পাঠ তোমাদের সামনে আলোচনা করব আমি। ধরো, এই যে এখানে একটা ছবি দিলাম, এটি একটি আপেলের ছবি। হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে আপেল। এখন আমি আরেকটা ছবি দিলাম, দেখো আপেলের ভেতরটুকু কমলার মতো। আচ্ছা, এরকম কি হতে পারে? হ্যাঁ, তোমাদের কি মনে হয় এরকম হতে পারে? পারে। এটি কিভাবে সম্ভব? আপেলের সাথে কমলার যে বৈশিষ্ট্য, কমলার ভেতরের কোয়া বা রসালো অংশের যে বৈশিষ্ট্যের জন্য যে জিনটুকু দায়ী, সেটুকু যদি আপেলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায় বা এর ডিএনএতে পরিবর্তন ঘটিয়ে এরকম করে দেওয়া যায়, তাহলে এটাও করা সম্ভব। তোমরা খুবই আশ্চর্য হবে যে বিজ্ঞানীরা এখন এটা নিয়ে এত কাজ করেছেন যে, দেখো আমি আরেকটা ছবি দেখাই। এইরকম ইঁদুরও জন্মানো সম্ভব হয়েছে। এবং এটি কিভাবে হয়েছে? বিজ্ঞানীরা সাধারণত কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে ধরো মানুষের জন্যই কোনো পরীক্ষা করতে হবে, বা মানুষের শরীরের অ্যান্টিবডি তৈরির জন্য কোনো একটা হরমোন উৎপাদনের জন্য হয়তো কোনো পরীক্ষা করতে হবে, তখন ইঁদুর নিয়ে গবেষণা করেন বেশি। ছোট প্রাণী, এই জন্য ইঁদুর নিয়ে গবেষণাটা বেশি করেন। তো দেখা যায় যে ইঁদুরের মধ্যে মানুষের যে ঠোঁট, নাক, কান বা এই ধরনের বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী যে জিন, সেগুলো প্রবেশ করিয়ে কিছু এরকম ইঁদুর জন্ম দিতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। দেখো এখানে মানুষের কানের মতো একটা অংশ বা ঠোঁটের মতো একটা অংশ, কানের মতোই বোঝা যায় বলতে গেলে, এরকম হয়। এখানে তারা পরীক্ষাটা কিন্তু কান, ঠোঁট এই ধরনের জিনগুলোকে নিয়েই, এই বৈশিষ্ট্যের জন্য জিনগুলোকে নিয়েই করেছিলেন। তো পরবর্তীতে এরকম প্রাণীর উদ্ভব ঘটেছে। তো এইটা জেনেটিক্যালি তাদের যে ডিএনএর পরিবর্তন ঘটানোর ফলে, বা একটা প্রাণীর জিনের মধ্যে অন্য প্রাণীর কোনো একটা বৈশিষ্ট্যবাহী জিন ঢুকিয়ে দেওয়ার জন্যই হয়েছে ঘটনাটি। তো এই যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা বলি জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আমরা আজ এই বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করব, বা জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। যে একটি ক্রোমোজোমের পরিবর্তন ঘটিয়ে, কাঙ্ক্ষিত জিনকে দিয়ে, বা আমরা যে বৈশিষ্ট্যটা চাইছি সেই বৈশিষ্ট্যটা দিয়ে আরেকটি জিনের পরিবর্তন ঘটিয়ে কী ধরনের নতুন প্রাণী উদ্ভাবন করা সম্ভব হয় বা কিভাবে সম্ভব হয়, এই যে কৌশলটা, এইটাকে আমরা বলি প্রযুক্তি, জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলি। তো এটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা একটু দেখি আমাদের এই পাঠ শেষে আমরা কী শিখন ফল অর্জন করতে পারবো। জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলতে পারবে শিক্ষার্থীরা? জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পারবে।
একটু আগে আমি বলেছিলাম যে আমাদের সব জিন বা ডিএনএ কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক নয়। কোনো কোনো জিন আছে যেগুলো আমাদের একটু ক্ষতিকর বৈশিষ্ট্য বহন করে। তো সেই ক্ষতিকর বৈশিষ্ট্যগুলো বা খারাপ বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি বাদ দিয়ে এখানে একটু ভালো বৈশিষ্ট্য যোগ করতে পারি, তাহলে আমাদের নতুন যে প্রজন্মটি তৈরি হবে বা জাতি তৈরি হবে সেটি অবশ্যই আমাদের জন্য উপকারী হবে। তো মানব কল্যাণে ব্যবহার করার জন্যই এফজি প্রযুক্তি ব্যবহার করব আমরা। তো এইখানে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ডিএনএর গঠন, ডিএনএর গঠনটা পরিষ্কার আমরা ধারণা নিয়ে এসেছি, যে ডাবল হেলিক্সের যে গঠনটা, তারপর ক্ষারগুলো কিভাবে বিন্যস্ত থাকে, বা রেপ্লিকেশন যেটি আমরা মিউটেশন কিভাবে ঘটে, পরিবর্তনটা কিভাবে ঘটে, এটাও জেনে এসেছি। আজ আমরা এর পরের অংশে যাব, অর্থাৎ এই পরিবর্তন ঘটিয়ে কিভাবে জীব প্রযুক্তি কাজ করে বা জীব প্রযুক্তিতে এই পরিবর্তনগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। তো প্রথমেই চলো আমরা দেখি জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি। জীববিজ্ঞান এবং টেকনোলজি, জীববিজ্ঞান শব্দটার সাথে তোমরা পরিচিত, বায়োলজি এবং টেকনোলজি। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। বায়োলজি এবং টেকনোলজির যে সমন্বিত বিশেষ অংশ সেটাকে আমরা বলি বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। অর্থাৎ এখানে প্রযুক্তির মাধ্যমে বায়োলজিকে ব্যবহার করা হচ্ছে এবং এই দুটোকে একত্রে আমরা বলি বায়োটেকনোলজি। তো আমরা এটাও জেনে এসেছি যে ম্যান্ডেল আমাদের দুটো সূত্র দিয়েছেন। ম্যান্ডেলের সূত্র বলি আমরা জিন তথ্যের উপরে বা কলি তথ্যের উপরে বা বংশগতির উপরে ম্যান্ডেল যে সূত্রগুলো দিয়েছিলেন, তার সেই সূত্রগুলোর সময় থেকেই এই বিষয়টা নিয়ে তৎপরতা বা এটা নিয়ে কাজ করা শুরু হয়েছে। ম্যান্ডেল দেখিয়েছিলেন, আমি গত ক্লাসে তোমাদেরকে একটু বলেছিলাম যে খাটো জাত এবং লম্বা জাতের বৈশিষ্ট্য নিয়ে কিভাবে পরবর্তী জন্মতে বা পরবর্তী প্রজন্মে কয়টা উদ্ভিদ খাটো হবে, কয়টা উদ্ভিদ লম্বা হবে, এরকম একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা দুটো সূত্র তিনি দিয়েছিলেন। এগুলোকে আমরা বলি ম্যান্ডেলের সূত্র। তো এরপর তোমরা আরও জানো যে কার্ল এরিক ডিএনএ নিয়ে কাজ করেছিলেন এবং তিনি প্রথম বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করেন বা শব্দটির উচ্চারণ করেন বা বলেন যে এটি করা সম্ভব, জীব প্রযুক্তি ব্যবহার করে জীবের উন্নয়ন ঘটিয়ে মানব কল্যাণে ব্যবহার করা সম্ভব। তো এর আরও পরে আরও বিজ্ঞানীরা আরও এটা নিয়ে বেশি কাজ করতে সক্ষম হয়েছেন বা এটার দোয়ার খুলে গিয়েছে বলতে পারবো আমরা, যে সম্ভাবনার দোয়ার খুলে গিয়েছে যখন ওয়াটসন এবং ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স মডেল তৈরি করলেন বা দেখালেন যে জিন রেপ্লিকেশন কীভাবে হয়, ডিএনএ অনুলিপন কীভাবে হচ্ছে, মিউটেশন কীভাবে ঘটছে। তখনই তারা আরও তৎপর হলেন এই বিষয়ে যে এটাকে ব্যবহার করে মানব কল্যাণে দ্বার উন্মোচিত করা যেতে পারে, উন্নয়নের দ্বার বা সম্ভাবনাময় একটা জগৎ দেখতে পেলেন তারা, এবং তার উপর ভিত্তি করে আজ পর্যন্ত চলে আসছে যে প্রযুক্তির ধারাটি। তবে সেই ৮,০০০ বছর আগেও মানুষ কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার করছিল গাজন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ চোলাইকরণ বা গাজনের মাধ্যমে, ওই যে মদ বিয়ার এগুলো তৈরির যে প্রক্রিয়াটা, সেখানেও কিন্তু এই বিষয়টাকেই কাজে লাগানো হয়, বায়োটেকনোলজিটাকেই কাজে লাগানো হচ্ছে। তবে সেটি অনেক পুরাতন ধারণা, এখন বায়োটেকনোলজি নতুন রূপে নতুনভাবে আমাদের সামনে উন্মোচিত আছে। তো বর্তমানে বায়োটেকনোলজি কিভাবে কাজ করে, বর্তমান বায়োটেকনোলজি বা আধুনিক যে প্রযুক্তি, সেটি আমরা দেখব। এখানে আমি আরেকটি ছবি দিয়েছি, একটু দেখো। একটি টমেটোর গাছ, টমেটোর ডালের চাইতে ফলের সংখ্যা বেশি। আজকাল আমরা শুধু এইটুকু না যে উচ্চ ফলনশীল জাত দেখি তা না, অনেক ফলন দেয়। তাছাড়া টমেটোর এই যে বাইরের যে নরম ত্বক, সেটি নরম হয়ে খুব দ্রুত পচে যায়, এইটা প্রতিরোধকারী বৈশিষ্ট্য এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে এই টমেটোটা তাড়াতাড়ি পচে যাবে না। এইভাবে জেনেটিক্যাল বৈশিষ্ট্য পরিবর্তন করে নতুন টমেটোর জাত উদ্ভাবন করা হয়েছে, যেটার থেকে আমরা উপকৃত হচ্ছি। আবার দেখো, আগে শুধু একটা সিজনে আমরা টমেটো পেতাম, এখন কি করি, যে কোনো সিজনে পাই। অর্থাৎ খরা, লবণাক্ততা, বৃষ্টি এগুলো প্রতিরোধকারী ফসল উদ্ভাবনে আমরা বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছেন। আবার এটা দেখো, একটা কই মাছের ছবি। আমরা এখন ইদানিং বাজারে দেখি, আগে দেশি যে কই মাছগুলো ছিল বা এখনও পাওয়া যায়, সেগুলো বেশ ছোট ছোট আকৃতির, আর এখন চাষ করে আমরা বেশ বড় আকৃতির কই মাছ পাচ্ছি। তো এটি কীভাবে হচ্ছে,
ওই দেশি প্রজাতির সাথে কোনো একটা প্রজাতির বৃদ্ধি গ্রোথ জাতীয় হরমোনাল যে জিনগুলো আছে, বৃদ্ধির জন্য দায়ী যে জিনগুলো আছে, সেগুলোকে এনে কম্বিনেশন ঘটিয়ে এরকম নতুন প্রজাতির কই মাছ উদ্ভাবন সম্ভব হয়েছে। তো এর সুফলও আমরা ভোগ করছি, তাই না? আবার তেলাপিয়া, আজকাল খুব অল্প সময়ে তেলাপিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং চাষের জন্য তেলাপিয়া মাছ অনেকেই আমরা পছন্দ করি, কারণ দ্রুত বৃদ্ধি পায়, এগুলো খেতেও সুস্বাদু এবং বাজারে বিক্রি করে অনেক টাকা লাভ করা যায়, রোজগারও করা যায়। তো এই যে বিষয়গুলো দেখো, সবই কিন্তু মানব কল্যাণের উদ্দেশ্যে। তো আমরা জীব প্রযুক্তির সংজ্ঞা দিতে গেলে ঠিক এইভাবে বলবো, মানব কল্যাণের উদ্দেশ্যে জীব প্রতিনিধিদের কোষীয় উৎপাদনের নিয়ন্ত্রিত ব্যবহারই হচ্ছে জীব প্রযুক্তি। মানব কল্যাণের উদ্দেশ্যে জীব প্রতিনিধিদের, এখানে প্রতিনিধি কারা হতে পারে? অণুজীব হতে পারে, কোনো একটা কোষ হতে পারে, কোনো একটা ব্যাকটেরিয়া হতে পারে। এদের কোষীয় উৎপাদনের নিয়ন্ত্রিত ব্যবহারই হচ্ছে জীব প্রযুক্তি। আমরা ব্যবহারটা অবশ্যই নিয়ন্ত্রিত ভাবে করব এবং মানব কল্যাণে, কোষের পরিবর্তন যে ঘটাবো সেটি যেন অবশ্যই মানব কল্যাণে হয়, তখনই সেটাকে আমরা বলবো জীব প্রযুক্তি। তো এটি নিয়ে বিজ্ঞানীরা অনেক কাজ করে যাচ্ছেন। আর আধুনিক জীব প্রযুক্তি, আমি বলেছিলাম আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে অণুজীব বিজ্ঞান, এখানে অণুজীব নিয়ে কাজ করা হয়। যেমন তোমরা অনেকে জানো, আমাদের যে ডায়াবেটিক রোগীরা আছে, ডায়াবেটিস রোগে যারা ভোগেন, তারা ইনসুলিন ব্যবহার করেন। হ্যাঁ, এই ইনসুলিন একটি ওষুধের মতো আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ব্যবহার করি। তো এই যে ইনসুলিনটা উৎপাদন করা হয়েছে একটি ব্যাকটেরিয়াটিকে বলি আমরা এস্টেরেসিয়া ইকোলাই বা কোলাই, সেটাকে আমরা সংক্ষেপে বলি ইকোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়ার থেকে মানুষের দেহের প্রয়োজনীয় প্রোটিন সোমাটোস্ট্যাটিন উৎপন্ন করা সম্ভব হয়েছে, যেটি ওই ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হয়েছে এবং যেটি আমাদের ইনসুলিন হিসেবে ব্যবহার করি আমরা, বা ইনসুলিন হিসেবে আমাদের দেহে কাজ করে। তো এইভাবে অণুজীব বিজ্ঞানে বিভিন্ন অণুজীব নিয়ে ব্যবহার করে মানব কল্যাণে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন অণুজীবকে নিয়ে অণুজীব কালচার করে। আবার আরেকটি অংশ হচ্ছে টিস্যু কালচার। আমরা জানি একটা উদ্ভিদ থেকে অনেক সময় উদ্ভিদের একটা খণ্ড থেকে আরেকটা খণ্ড তৈরি করা সম্ভব, আরেকটা নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব, একটা উদ্ভিদের কাটা অংশ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব। আবার আমরা কলম করি না গাছে, উদ্ভিদের কোনো একটা অংশে কেটে আরেকটা ডাল লাগিয়ে নতুন জাতের উদ্ভিদ তৈরি করি। তো এরকম কোষের মাধ্যমে উদ্ভিদের টিস্যুগুলো, অনেকগুলো কোষ একত্রে আমরা বলি টিস্যু, সেই টিস্যুগুলোকে ব্যবহার করে যখন জীবের কল্যাণে আমরা ব্যবহার করছি বা কোনো কাজে ব্যবহার করছি, তখন এই প্রযুক্তিকে বলি আমরা টিস্যু কালচার। এইভাবে পরিবর্তন করে আমরা উদ্ভিদ বিজ্ঞানে, বিশেষ করে কৃষিক্ষেত্রে অনেক ধরনের ফলনশীল, রোগ প্রতিরোধকারী, তারপরে খরা প্রতিরোধকারী, লবণাক্ততা প্রতিরোধকারী, অর্থাৎ প্রতিকূল আবহাওয়ায় জন্মানোর মতো অনেক উদ্ভিদ আমরা তৈরি করতে পারছি। এবং আমি এখানে একটু বলি, আমরা যে কিছু অর্কিড জাতীয় ফুল দেখি না, সিম্বিডিয়াম নামক একটি অর্কিড আছে, যেটা কোষ থেকে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যেটার কোষ থেকে বছরে 40,000 গাছ উৎপাদন সম্ভব। কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে একটি সিম্বিডিয়াম অর্কিড মাত্র কয়েকটি উদ্ভিদ দিতে পারে বছরে, সেখানে 40,000 উদ্ভিদ তৈরি করা সম্ভব শুধুমাত্র এই টিস্যু কালচারের মাধ্যমে। তো এইভাবে টিস্যু কালচারের মাধ্যমে লিলি, অর্কিড, তারপর আমাদের যে শীতকালীন যে কিছু ফুল আছে, গ্লোডিওলাস, চন্দ্রমল্লিকা, এই ধরনের অনেক ফুলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং এগুলো বাণিজ্যিকভাবে বেশ ভালো, বাণিজ্যিকভাবে অনেকেই বেশ উপকৃত হচ্ছে বা লাভবান হচ্ছে। আরেকটা অংশ হচ্ছে জিন প্রকৌশল। জিন প্রকৌশল হচ্ছে জিনের কোনো পরিবর্তন ঘটিয়ে সেখানে যদি নতুনভাবে কোনো একটা কোষের ভেতরে নতুন কোনো জিন ঢুকিয়ে দিয়ে নতুন কোনো জীব তৈরি করা হয় বা নতুন একটা প্রাণী বা উদ্ভিদের জন্ম দেওয়া হচ্ছে। এই জিন প্রকৌশলটা নিয়েই আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তোমাদের ক্লাস 9-10-এর এই একাদশ অধ্যায়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিস্তারিত, তো সেটা নিয়ে আমরা আজ একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত: অণুজীব বিজ্ঞান, টিস্যু কালচার এবং জিন প্রকৌশল। তো চলো প্রথমে আমরা একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনে আসি। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জিন প্রকৌশল
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আবারও বলছি আমি, একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড, মানে আমরা একটা জীব থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট জিন বহনকারী বা ডিএনএ খণ্ড, একটা ডিএনএ খণ্ড আমরা কেটে নিয়ে পৃথক করে সেটাকে ভিন্ন একটা জীবে স্থানান্তর করব, অন্য একটা জীবে এটাকে স্থানান্তর করব। এই যে কৌশল, এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। আমি একটু আগে যেটা বললাম যে হয়তো সব জিন আমাদের জন্য মঙ্গলজনক নয়, আমরা মঙ্গলজনক বা যেটি একটা ভালো বৈশিষ্ট্য আছে সেই রকম একটা জিন নিয়ে অন্য একটা জীবে প্রবেশ করিয়ে যদি আমরা স্থানান্তরের যে কৌশলটা করব, প্রবেশ করাবো, সেটাকে বলবো আমরা জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা বেশ কয়েকটি বিষয় পাবো এর ভেতরে। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল, যে কৌশলে আমরা এই কাজটি করব বা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই কাজটি করা হয়, স্থানান্তর করা হয়, সেই কৌশলটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল। রিকম্বিনেন্ট ডিএনএ, নতুন জীবে আরেকটি জিন এনে যখন দেওয়া হবে তখন যে নতুন যে ডিএনএটা তৈরি হবে সেটিকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা বিষয় পাবো রিকম্বিনেন্ট ডিএনএর প্রযুক্তি বা জিন ক্লোনিং। সেই নতুন জিন সম্বলিত ডিএনএটাকে অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা আবার ক্লোনিং করব। ক্লোনিং করা মানে হচ্ছে বংশবৃদ্ধি করানো, মানে এটাকে আবার সংখ্যায় বৃদ্ধি করিয়ে উৎপাদনের মতো করতে হবে, উৎপাদন করে আমরা যাতে ব্যবহার করতে পারি, বা এটাকে কালচার করতে হবে, এটাকে বৃদ্ধি করতে হবে। তো এইভাবে এখানে আমরা এই কৌশলের ভেতরে, প্রকৌশলের ভেতরে, জিন প্রকৌশলের ভেতরে এই বিষয়গুলো পাবো। তোমাদের 241 পৃষ্ঠার 11.2.1 এই কথাগুলোর ভেতরে বলা আছে। এবং একটু আগে আমি যেটা বলেছিলাম যে ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে এটি করা হয়েছে। এই ইকোলাই ব্যাকটেরিয়াটি কেমন, চলো আমরা একটু দেখি। এটি হচ্ছে একটি ইকোলাই ব্যাকটেরিয়া এবং এটার তোমাদের বইয়ের 241 পৃষ্ঠার এই লাস্ট প্যারার আগের প্যারাতে একটু দেখবে যে এটার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশ কৌশল আবিষ্কৃত হয়েছে, আমি যেটা একটু আগে বলেছি। তো আমরা এখন দেখব ইকোলাই ব্যাকটেরিয়াটা কেন এত কাজ করতে পারে আমাদের জন্য। এটি আমাদের অন্ত্রে বসবাসকারী একটি ব্যাকটেরিয়া এবং এই ইকোলাই ব্যাকটেরিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতরে, এটি হচ্ছে এর ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোমের বাইরে আরেকটি ডিএনএ থাকে যেটাকে আমরা বলি প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড ডিএনএটা স্ববিভাজনে সক্ষম, মানে স্ববিভাজিত হয়ে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করতে সক্ষম। তো এই জন্যই এই ব্যাকটেরিয়াটাকে আমরা অণুজীবের ব্যবহারের ক্ষেত্রে, জীব প্রকৌশলে বা জিন প্রকৌশলে ব্যবহারের ক্ষেত্রে এইটার ব্যবহার আমরা খুব বেশি করি, এই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করি। তোমাদের বইয়ে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ধাপটি দেওয়া আছে 242 পৃষ্ঠায়, সেখানেও দেখবে ইকোলাই ব্যাকটেরিয়াটি নেওয়া হয়েছে। তো এখানে প্রথম যে জিনিসটা আমাদের দরকার যে প্লাজমিড কি। তো আমরা কি জানলাম, প্লাজমিড হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে থাকা আরেকটি ডিএনএ যা স্ববিভাজনে সক্ষম, সেটাকে আমরা বলবো প্লাজমিড। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়ার ভেতরে এটি হচ্ছে তার ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। হ্যাঁ, আর এটি হচ্ছে আরেকটি ডিএনএ অণু বা ডিএনএ যাকে আমরা বলছি প্লাজমিড। এই প্লাজমিড স্ববিভাজনে সক্ষম। ঠিক আছে, তো আমাদের এই প্লাজমিড ডিএনএটা লাগবে। এখানে কয়েকটি ধাপ আছে, এই ধাপগুলো আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। 241 পৃষ্ঠার এই ধাপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিচে উল্লেখ করা ধাপগুলো অবলম্বন করে সম্পন্ন করা হয়। আমি আস্তে আস্তে এই ধাপগুলো তোমাদের কাছে ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি করতে হবে, আমাদের একটা কাঙ্ক্ষিত জিন প্রতিস্থাপনের জন্যই জিন প্রকৌশল, তাই তো? তাহলে প্রথমে আমাদের একটা দাতা জীব লাগবে, দাতা যে দেবে, অর্থাৎ যার কাছে ভালো একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তার কাছ থেকে আমরা একটা ভালো বৈশিষ্ট্য নেব, তাহলে সে কী হবে, দাতা জীব। সেই দাতা জীব থেকে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ নেব, অর্থাৎ দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে আগে পৃথক করতে হবে। এখানে ধরো দাতা একটা আমরা জিন নিলাম, এটার থেকে কাঙ্ক্ষিত একটা ডিএনএ নিলাম, সেটাকে আমরা পৃথক করব, কেটে পৃথক করে এনে আমরা যে প্লাজমিড ডিএনএটা নেব, অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএটা নেব, সেটা হবে আমাদের হোস্ট, মানে সে এটাকে নেবে। তো তার মধ্যে এনে আমরা এটাকে জোড়া দিয়ে দেব, দেওয়ার পর যে ডিএনএটা আমরা পাবো সেটাকে বলবো রিকম্বিনেন্ট ডিএনএ।
অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটি ডিএনএ হবে সেটি। এটি হচ্ছে আমাদের প্লাজমিড, এটি হচ্ছে কাঙ্ক্ষিত জিন। হ্যাঁ, কাঙ্ক্ষিত জিন অন্য একটা জীব থেকে আমরা নিয়ে এসেছি, সেটাকে এই প্লাজমিডে কেটে প্লাজমিডের সাথে জোড়া দিয়ে দেব, দিলে পরে যে ডিএনএটা পাবো সেটাকে বলবো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ। এখানে আরেকটু পরিষ্কার করে দেখাই, তোমাদের বইয়ের মানে পুরো ছবিটা আনতে গেলে ছোট ছোট হয়ে যায়, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের প্লাজমিড ডিএনএ, এই যে প্লাজমিড ডিএনএ, হ্যাঁ এটা। আর এটা হলো কাঙ্ক্ষিত জীব থেকে পাওয়া আরেকটি ক্রোমোজোম বা ডিএনএ। এটা হলো আমাদের ইকোলাইয়ের প্লাজমিড ডিএনএ। এটা একটা প্রাণী কোষের কাঙ্ক্ষিত জীব, দাতা জীব থেকে পাওয়া ক্রোমোজোম হচ্ছে এটা। এবং এখানে কালো রঙের একটু ক্রোমোজোমের একটা অংশ আমরা কেটে এখানে এনে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন। এই যে কালো রঙটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন, যে কোনো একটা ভালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, সেটাকে আমরা বলবো কাঙ্ক্ষিত জিন। যে জিনটি, যে বৈশিষ্ট্যটি আমরা মানে চাইছি সেটি হচ্ছে কাঙ্ক্ষিত। তাহলে এটি হচ্ছে কাঙ্ক্ষিত জিন, আর এটি হচ্ছে আমাদের প্লাজমিড। প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত জিনটাকে জোড়া দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে সংক্ষেপে বলছি, পরে আমরা একটা ভিডিও দেখব বিস্তারিত। তো দিয়ে দিলে যেটি হবে, এটা হবে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ বা নতুন জিন সম্বলিত কাঙ্ক্ষিত ডিএনএ সম্বলিত নতুন একটি ডিএনএ, যেটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, এরপর এখানে একটু ছোট করে আবার আগের অংশটুকু নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড এটি। এরপর আমরা কি করব, এটাকে আবার আরেকটি ব্যাকটেরিয়াতে প্রবেশ করাবো। দেখো, এটি ছিল আমাদের নর্মাল ব্যাকটেরিয়া, আর এর ভেতরে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটা আছে। এই যে এটা রিকম্বিনেন্ট ডিএনএ বা প্লাজমিড ডিএনএ, যেটি এটা তো প্লাজমিড ডিএনএ, তাই না। এখানে আমরা কাঙ্ক্ষিত জিন জোড়া দিয়ে দিয়েছি। এই কাঙ্ক্ষিত জিন সহ এই ডিএনএটা আবার একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সফরমেশন। আবার নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জিনের ডিএনএর তোমার কি বলবো বংশবৃদ্ধি বা বৃদ্ধি করানোর জন্য আমাদেরকে আগে আবার একটি জিন ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে নতুন ভাবে উৎপাদন করতে হবে। এই জন্য এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে দিতে হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডের ব্যাকটেরিয়ামে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর এই ট্রান্সফরমেশনের পর এই ব্যাকটেরিয়াটাকে বংশবৃদ্ধি করানো হয় এবং ব্যাকটেরিয়াগুলো মানে দ্রুত বৃদ্ধি পায়। আমরা জানি ব্যাকটেরিয়াগুলো একটা থেকে দুটো, দুটো থেকে চারটি, চারটি থেকে আটটি, এইভাবে দ্রুত বংশবৃদ্ধি করে অনেকগুলো নতুন জিন সম্পন্ন ব্যাকটেরিয়া জন্ম দেবে। এই যে নতুন জিন সম্পন্ন ডিএনএ সম্পন্ন বা প্লাজমিড নতুন ডিএনএ সম্পন্ন অনেকগুলো নতুন ব্যাকটেরিয়া উৎপাদন হলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাকটেরিয়ামের ক্লোনিং করে বংশবৃদ্ধি করানো হয়। তো এইভাবে এই প্রক্রিয়াটি কাজ করে। তো এখানে আমরা 5টি ধাপ পেয়েছি। আমি 5টি ধাপ আরেকটু ব্যাখ্যা করি। প্রথমে দাতা জিন থেকে ডিএনএ নিতে হবে এবং একটি প্লাজমিড নিতে হবে, কাঙ্ক্ষিত জিন নিব এবং একটি প্লাজমিড ডিএনএ নেব আমরা। এটা আমাদের 1 নম্বর ধাপ। এবং এই প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ এই যে অংশগুলো কাটবো, এটাকেও কাটতে হবে, এটাকেও কেটে আনতে হবে। হ্যাঁ, এটি আমাদের 2য় ধাপে আছে। এখানে এক ধরনের এনজাইম আছে যা এখান থেকে ক্রোমোজোমকে কেটে নিয়ে আসে এবং এখানকে প্লাজমিড ডিএনএ ক্রোমোজোমকেও কেটে দেয়। এটা আমাদের 2য় ধাপে হবে। 3য় ধাপে আরেক ধরনের এনজাইম আছে, এখানে লাইগেজ নামক এক ধরনের এনজাইম আছে, সেটি এই কাটা অংশগুলোকে জোড়া দিয়ে দেয়। অনেকটা সুপার গ্লু আছে না, আমরা সুপার গ্লু দিয়ে যেমন কাটা জিনিস জোড়া দিয়ে দিই, ঠিক এরকম এখানে জোড়া দিয়ে দেয়। তো এই জোড়া দেওয়ার কাজটি আমাদের 3য় ধাপে লাইগেজ এনজাইমের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ জোড়া দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে। এরপর 4 নম্বর ধাপে আমরা এই যে ট্রান্সফরমেশন ঘটাবো, অর্থাৎ ব্যাকটেরিয়াতে আবার প্রবেশ করিয়ে দেওয়া হবে। খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করিয়ে আমরা এটার প্রবেশ করিয়ে একটা নতুন ব্যাকটেরিয়া জন্ম দেবো বা নতুন ব্যাকটেরিয়াকে তৈরি করব। এই ট্রান্সফরমেশনের ফলে যে ব্যাকটেরিয়ার উদ্ভব ঘটে সেটাকে আমরা বলি ট্রান্সজেনিক জীব, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটি হচ্ছে একটি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। এটি কিন্তু আমাদের নর্মাল ব্যাকটেরিয়া, আর এটি হচ্ছে একটা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। এখানে আমরা ট্রান্সফরমেশন করেছি আমাদের প্লাজমিড ডিএনএটাকে, যার বংশবৃদ্ধি করানোর উদ্দেশ্যে। এর পরবর্তীতে 5 নম্বর ধাপ হচ্ছে নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়ামের ক্লোনিং ঘটানো, মানে এর বংশবৃদ্ধি করানো।
এইভাবে এই 5টি ধাপ আমাদের বইয়েও আছে এবং এই 5টি ধাপ আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপরও আরও একটু ভালো করে দেখার জন্য আমরা একটি এক নজরে একটু ধাপগুলো দেখে নেই। আমি জানি এই জিনিসটা তোমাদের কাছে অনেক জটিল মনে হয়, যদিও 9-10 বায়োলজিতেও এই অংশটুকু আছে। তো সায়েন্স স্টুডেন্টরা বায়োলজিতে এই অংশটুকু আরও বিস্তারিত পড়ে। আর তোমরা যারা মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখায় আছো, এখানে মোটামুটি সংক্ষেপে হলেও ধাপগুলো মোটামুটি পরিষ্কার করে আলোচনা করে দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের 5টি ধাপ। প্লাজমিড ডিএনএ, প্রথম যে ডিএনএটা আমরা তৈরি করব, কাঙ্ক্ষিত জিন নেব আর ইকোলাই থেকে প্লাজমিড নেব, নিয়ে দুটোকে খণ্ডিত করা। 2 নম্বর ধাপে হচ্ছে খণ্ডিত করা। লাইগেজ দ্বারা কর্তৃত্বস্থানে স্থাপন করা, অর্থাৎ জোড়া দেওয়া, 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হবে। হ্যাঁ, এটা আমাদের 3 নম্বর ধাপে মূলত চলে এসেছে। 4 নম্বর ধাপে আমরা ট্রান্সফরমেশন ঘটাবো। 5 নম্বর ধাপে ক্লোনিং, মানে বংশবৃদ্ধি করাবো। এই 5টি ধাপ আমি এখানে সংক্ষেপে বললাম, একটা ধাপকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, সংক্ষেপে বললাম। তো এখন আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওটি আমার স্লাইডে এখানে চলছে না, আমরা স্লাইড শো থেকে বের হয়ে ভিডিওটি দেখি। এখানে পুরো প্রক্রিয়াটি আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। সময় কয় মিনিট আছে? দেখো, প্লাজমিড ডিএনএ, ডিএনএ অফ ইন্টারেস্ট, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন ডিএনএ, ঠিক আছে, দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ। এটা কেটে গেল, এটা কাটা অংশ এনে এখানে জোড়া দিয়ে দেওয়া হলো, রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি হলো। এরপর এই রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলের ভেতরে দেখো কাজটি কীভাবে করা হয়েছে একটু খেয়াল করো। কোনো এক ধরনের এনজাইম এটাকে কেটে দেয়, যে কাটার কাজটি করে এক ধরনের এনজাইম, ডিএনএটাকে এক ধরনের এনজাইম, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম বলে এটাকে, রেস্ট্রিক্টেড এনজাইম, এটি কেটে দেয়। এই যে কেচির মতো, এখানে কেচিটা রূপক অর্থে দেখানো হয়েছে, রূপকভাবে কেটে দিল। এখন এই কাটা স্থানগুলোতে এনে আমাদের যে কাঙ্ক্ষিত জিনটিকে জোড়া দিবে আরেক ধরনের এনজাইম। এই যে কাটা স্থানটাকে একটু সরিয়ে নিয়ে একটু ফাঁক তৈরি করা হলো এবং কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ অফ ইন্টারেস্ট, যেটা আমরা চাইছি, সেই ডিএনএটাকে এনে এখানে জোড়া দিয়ে দেওয়া হবে। এবং এই জোড়া দেওয়ার কাজটি সুপার গ্লুর মতো এই কাজটি করে লাইগেজ নামক এক ধরনের এনজাইম। রেস্ট্রিক্টেড এনজাইম কেটে দিয়েছিল আর লাইগেজ এনজাইম জোড়া দিয়ে দিচ্ছে। এটি হলো আমাদের 3 নম্বর ধাপ। এখন আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা কাঙ্ক্ষিত জিন সহ যে ডিএনএটি পেলাম সেটিকে বলি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এটিকে ট্রান্সফরমেশন ঘটানো হবে, অর্থাৎ আবার একটি ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হবে, ইউজিং ব্যাকটেরিয়া টু কপি ডিএনএ অফ ইন্টারেস্ট। ট্রান্সফরমেশন ঘটানোর জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হবে। এই যে ব্যাকটেরিয়ার ভেতরে এটাকে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। তারপর ডিএনএ রেপ্লিকেশন হবে, এর ভেতরে অনুলিপি তৈরি হবে, অনেকগুলো ডিএনএ অনুলিপি তৈরি হবে, বৃদ্ধি পাবে এবং ব্যাকটেরিয়াও তার বংশবৃদ্ধি করবে। এবং এইখানে যে ব্যাকটেরিয়াগুলোতে এই নতুন ডিএনএ সম্বলিত জিনটি যাবে সেই ব্যাকটেরিয়াগুলোকে আবার আলাদা করে চিহ্নিত করা হবে। এটা ট্রান্সফরমেশনের পর্যায়টা এখনো চলছে, সেখানে চিহ্নিত করা হবে এবং ওই বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএকে চিহ্নিত করে এটাকে আলাদা করে আনতে হবে। ব্যাকটেরিয়া কালচারের মিডিয়া এটা, এখানে ব্যাকটেরিয়ার উৎপাদন করা হচ্ছে বংশবৃদ্ধির মাধ্যমে, ট্রান্সফরমেশনের বৃদ্ধি ঘটানো হচ্ছে। এখন এক্সপ্রেশন ভেক্টর, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যটি আছে বা কাঙ্ক্ষিত যে ডিএনএ সহ যে ব্যাকটেরিয়াটা আছে সেটাকে চিহ্নিত করতে হবে। এই অংশটুকু তোমাদের দরকার নেই, আমি আর এটুকু বিস্তারিত আলোচনা করছি না, আমরা পরেরটুকু যেটুকু দরকার ট্রান্সফরমেশনটা দেখব। এখানে জোড়াগুলোর কিভাবে জোড়া হয়েছে, এখানে কী কী অংশ আছে এগুলো বিস্তারিত আছে।
এখানে কালার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য এখানে কাঙ্ক্ষিত জিন নেওয়া হয়েছে এবং কালারগুলো আমরা ঠিকমতো পেলাম কিনা, এবং এটাও খুব ভালো করে এখানে দেখানো হবে। দেখো এই ব্যাকটেরিয়াগুলোর কালারগুলো খুব কাছ থেকে দেখানো হবে। দেখো এই যে বিভিন্ন কালার, যে কোন কালারগুলো কী জন্য নেওয়া হয়েছে, প্রোটিন অফ ইন্টারেস্ট। আমরা যে কাঙ্ক্ষিত জিনটা চেয়েছিলাম সেটা ঠিকমতো আছে কিনা এটা এরা আরও নিশ্চিত করবেন। এখানে আরও কোনো বৈশিষ্ট্য জোড়া দিতে হলে তারা জোড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ এতে শেষ করে দেব। এখন দেখবেন যে আছে কিনা বৈশিষ্ট্যটা, আমরা শেষ অংশটুকু দেখি যে কালচার করা হচ্ছে, ক্লোনিং করা হচ্ছে। হ্যাঁ, এই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জিন তারা পেয়েছে কিনা এটাকে একটু ভালো করে এখানে দেখালো, আবার দেখালো দুটো অংশে। তো এইভাবে তারপর বংশবৃদ্ধি করে ক্লোনিং করা হয়, ক্লোনিংয়ের অংশটুকু এখানে নেই। তো এইভাবে আমরা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলো দরকার জীবের সেটাকে ট্রান্সফরমেশন ঘটিয়ে আবার ক্লোনিং করে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি করতে পারি। এখন আমরা দেখব যে প্রযুক্তির ব্যবহার, আমি 2 মিনিটে শেষ করে দেব। আমরা একটু আগে আলোচনার মধ্যে বলে ফেলেছি যে প্রযুক্তি ব্যবহার মূলত কৃষি ক্ষেত্রে বা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে প্রচুর আছে। যেমন এখানে দেখো দুটো গরুর সংমিশ্রণে ডিএনএ রিকম্বিনেশনের মাধ্যমে এখানে নতুন একটি উচ্চ কি বলবো দ্রুত বৃদ্ধি সম্পন্ন বা বেশি মাংস সম্পন্ন অথবা বেশি দুধ দেয় এরকম নতুন জাতের গরু উৎপাদন করা হয়। আবার টমেটোর কথা তো বললামই যে টমেটোর নরম অংশটা, ত্বকটা যাতে নষ্ট না হয়ে যায়, তারপর খরা প্রতিরোধী, অনেক জায়গায় লবণাক্ততা প্রতিরোধী, এরকম বিভিন্নভাবে বিভিন্ন জাতের উদ্ভিদ তৈরি করা হচ্ছে। টমেটোটাও সারা বছর এখন আমরা পাচ্ছি এই জিন প্রযুক্তির মাধ্যমে, যে প্রযুক্তির মাধ্যমে, এবং অনেক সময় পর্যন্ত আমরা এটাকে তরতাজা পাচ্ছি। তারপর স্যামন ফিশ, তোমরা সামুদ্রিক স্যামন ফিশের নাম শুনে থাকবে। আটলান্টিক স্যামন ফিশ আর মানে 2 ধরনের স্যামন ফিশকে এখানে মডিফাইড করে একটা নতুন স্যামন ফিশ তৈরি করা হয়েছে। এতে কি করা হয়েছে দেখো, এইখানে এই স্যামন ফিশটাতে গ্রোথ হরমোন আছে একটা, যেটা খুব দ্রুত বৃদ্ধি পায়, আর এটাতে গ্রোথ কম। এই দুটোর কম্বিনেশনের মাধ্যমে নতুন একটি স্যামন তৈরি করা হয়েছে যেটার বৃদ্ধি ঘটে এবং খেতেও সুস্বাদু, বিভিন্ন গুণসম্পন্ন আছে, প্রোটিনের মাত্রাও উচ্চ প্রোটিন সমৃদ্ধ। তো এইভাবে ডিএনএ প্রযুক্তি বা যে প্রযুক্তির ব্যবহার বিভিন্ন জায়গায় আছে। সুপার রাইস, হ্যাঁ, সুপার রাইস নামক এক ধরনের রাইস তৈরি করা হয়েছে বা ধান তৈরি করা হয়েছে যা ভিটামিন এ সমৃদ্ধ হবে। মানে এই ভাত খেলে ভিটামিন এ আলাদা করে আর তোমাকে নিতে হবে না, এই ভাতের সাথে ভিটামিন এ থাকবে। আবার টমেটোর কথা বললাম, এই যে ট্রান্সজেনিক মুরগি, দেখো এগুলোতে প্রচুর মাংস হয়, এরকম দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর মাংস হয়, এরকম ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়েছে, মুরগি তৈরি করা হয়েছে। ট্রান্সজেনিক গাজর, ভুট্টা, তরমুজ, এরকম অনেক জীব আছে যা আমাদের বর্তমান সময়ে আমরা আধুনিক এই সভ্যতার যুগে বা কি বলবো বিজ্ঞানের যুগে আমরা এগুলোকে ব্যবহার করছি আমাদের কল্যাণে। এবং যে প্রযুক্তি মানব কল্যাণেই কাজ করে যাচ্ছে, বিজ্ঞানীরা নিরলস এটা নিয়ে কাজ করে যাচ্ছেন, আরও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টায়ও আছেন। এমনকি ক্লোনিংয়ের কথা তোমরা শুনেছ, আমরা আগামী ক্লাসে ক্লোনিংটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেখানে আরও মজার বিষয় আছে। তো এমনও হতে পারে যে এই ধরনের, দেখো এখানে একটি গাছ বা আপেলের মতো একটি মাছ দেখতে পাচ্ছি, এরকম জীবও বিজ্ঞানীরা উদ্ভাবন করে ফেলবেন, করতে পারেন, আমরা এই আশাও করতে পারি। তো এইভাবে যে প্রযুক্তি আরও এগিয়ে যাক আমাদের কল্যাণে, সেই প্রত্যাশা নিয়ে, এবং তোমরা এটি আরও ভালো করে পড়ো সেই প্রত্যাশা নিয়ে আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।